Hello students, welcome to English Grammar Tutorial class. আজ আমাদের টপিক কি? ক্লাস 11 ইংলিশ পোয়েম মিটিং অ্যাট নাইট বাই রবার্ট ব্রাউনিং। এর আগের ক্লাসে আমি তোমাদের কি বলেছিলাম যে কোনো কবিতা পড়তে গেলে সেই কবিতাটার ইনার মিনিং আমাদের খুব ভালো করে জানা দরকার এবং লাইন বাই লাইন এক্সপ্লানেশন শুরু করার আগে আমাদের কি জানা উচিত? আমাদের কবিতাটার একটু প্রিভিয়াস নলেজ, যে কবিতাটা কেন লেখা হলো সেইটা যদি আমরা একটু ভালো করে জেনে নিই তাহলে কবিতাটা আমাদের বুঝতে খুব ভালো লাগবে এবং কবিতাটা যখন আমরা পড়ব তখন যদি একটা ছবি আমাদের মনের মধ্যে তৈরি না হয় তাহলে সেই কবিতার কোনো অর্থই আমরা কি ভাববো আমরা বুঝতে পারিনি। তাই কবিতা এমনভাবে পড়তে হবে যাতে কবিতার যে একটা প্রকৃত ছবি সেটা আমাদের মনের মধ্যে ফুটে ওঠে। তাহলে আজ আমরা এমনই একটা কবিতা পড়তে চলেছি যারা তোমরা সবে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছ তাদের জন্য একটা আদর্শ কবিতা। কেন? এটা একটা টিপিক্যাল প্রেমের কবিতা। এই কবিতাটা তোমরা যখন পড়বে বা আমি তোমাদের সাথে যখন এই কবিতাটা নিয়ে আলোচনা করব তখন তোমরা দেখবে এই কবিতাটা পড়তে তোমাদের খুব ভালো লাগছে, কারণ এই বয়সটাই ওই রকম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবে তোমরা মাধ্যমিক পাশ করেছো, কোয়েট স্কুল, সেখানে সমস্ত রকম বয়েজ গার্লস একসঙ্গে মেলামেশা। ঠিক তোমাদের একটা আদর্শ কবিতা, নাম কি? মিটিং অ্যাট নাইট, কবিকে রবার্ট ব্রাউনিং। কবিতাটা শুরু করার আগে একটু আমাদের ডিটেলসটা জেনে নিই। রবার্ট ব্রাউনিংকে? রবার্ট ব্রাউনিং একজন ইংলিশ পোয়েট, তিনি ভিক্টোরিয়ান এজের পোয়েট। এই রবার্ট ব্রাউনিং মূলত এনাকে আমরা চিনি ড্রামাটিক মনোলগ লেখার জন্য। তোমাদের মনে আসতে পারে ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ এটাও এক ধরনের কবিতা যেখানে কবিতার মধ্যেই একটা দর্শক থাকে এবং একটা বক্তা থাকে। সেই বক্তা ওই দর্শককে কবিতার মধ্যেই কিছু বলতে থাকে, ওইটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। কিন্তু রবার্ট ব্রাউনিংয়ের আর একটা বড় গুণ কি? তিনি এত সুন্দর প্রেমের কবিতা লেখেন যেটা যখনই আমরা পড়ি যেন মনে হয় একটা কোনো কেউ সিনেমা চালিয়ে দিয়েছে, এমন একটা ভিজুয়ালাইজ করেন তিনি কবিতাটা আমাদের সামনে এমনভাবে তুলে ধরেন যেন মনে হয় কেউ কোনো একটা মুভি আমাদের সামনে চালিয়ে দিয়েছে। যখন আমরা কবিতাটা পড়ব তোমরা কিন্তু সেটা ভালো করে বুঝতে পারবে। আর এই কবিতাটা তিনি যখন লিখেছিলেন এটার নাম ছিল কি? নাইট অ্যান্ড মর্নিং। কিন্তু তারপরে এই কবিতাটাকে তিনি দুটো সিকুয়েলে ভাগ করে দিলেন, দুটো পার্ট করে দিলেন। যেটা আমরা পড়ব সেটা মিটিং অ্যাট নাইট, আর যে পার্ট এর আরেকটা পার্ট আছে যেটা আমাদের সিলেবাসে নেই তার নাম কি? পার্টিং অ্যাট নাইট। পার্টিং অ্যাট নাইট। তাহলে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি? মিটিং অ্যাট নাইট। তোমরা দেখেই বুঝতে পারছো মিটিং মানে কি? কারোর সাথে দেখা করা। অ্যাট নাইট কোনো একটা সময় বোঝাচ্ছে, নাইটের আগে আমরা কি প্রেপোজিশন বসাই? অ্যাট। তাহলে মিটিং অ্যাট নাইট রাত্রে দেখা বা রাত্রে সাক্ষাৎ করা। তার এর মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে কোনো একটা সাক্ষাৎ হবে, কারোর সাথে দেখা হবে, এই রকম কিছু এখানে বোঝাতে চাইছে। অবশ্যই কারোর সাথে দেখা হবে, সেটা কার? প্রেমিকের সাথে প্রেমিকার দেখা হবে। কিন্তু এই কবিতাটা শুরু করার আগে আমি তোমাদের একটু গল্পের ছলে এই কবিতাটায় প্রবেশ করাতে চাই। কেন? কারণ এই কবিতাটা যিনি লিখেছেন তার নাম রবার্ট ব্রাউনিং এবং এই কবিতাটা ওনারই লাভ স্টোরি। উনি কিভাবে জীবনে প্রেম করেছেন, কিভাবে ওনার প্রেমিকার সাথে দেখা করেছেন, ঠিক সেটাই তিনি এখানে বর্ণনা করেছেন। কিন্তু তিনি খুব চালাক, ওনার নাম কোথাও উল্লেখ করেননি। যাই হোক, কবিতায় ঢোকার আগে কিভাবে রবার্ট ব্রাউনিং এই কবিতাটা লিখলো ওনাদের একটু লাভ স্টোরি আমাদের জেনে নেওয়া দরকার, না হলে কিন্তু আমরা কবিতাটা কিছুই বুঝতে পারবো না। তাহলে রবার্ট ব্রাউনিং একটা পোয়েট, কবি। ওনার যে লাভার, ওনার যে প্রেমিকা, তার নাম কি? এলিজাবেথ ব্যারেট। উনিও একজন কবি।
রবার্ট ব্রাউনিং কবিতা লিখছেন, এলিজাবেথ ব্যারেট তিনিও কবিতা লিখছেন। রবার্ট ব্রাউনিং অন্যরা যারা কবিতা লেখে তাদের কবিতার চর্চা করতে রবার্ট ব্রাউনিংয়ের খুব ভালো লাগে। এই রকম কবিতা চর্চা করতে করতে রবার্ট ব্রাউনিংয়ের সাথে আলাপ হলো এলিজাবেথ ব্যারেটের, কারণ এলিজাবেথ ব্যারেট তিনিও কবিতা লেখেন। এই আলাপ হওয়ার পর তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। কিন্তু আমরা কি জানি, বন্ধুত্ব বেশি দিন বন্ধুত্ব থাকে না, সেটা আস্তে 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 কি হয়, বন্ধুত্ব যখন গভীর হতে থাকে সেটা প্রেমের পর্যায়ে চলে যায়। কিন্তু ওনাদের মধ্যেও কি হলো, এই যে বন্ধুত্বর যে লেভেল সেটা ক্রস করে গেল, সেটা প্রেমের পর্যায়ে চলে গেল। কিন্তু বর্তমান যুগে যেমন হয়, ঠিক তখনকার যুগেও যখন এলিজাবেথ বা রবার্ট ব্রাউনিং প্রেম করছেন, তখনকার দিনেও মাঝে এসে কে দাঁড়ায়, গার্জেন বা বাবা। এনাদের মাঝেও চলে এলো কি, ওনার বাবা। এনাদের যে সম্পর্কটা সেটা কি জানাজানি হয়ে গেল। কিন্তু জানাজানি হওয়ার পর কি হলো, ওনার বাবা খুব রাগী, সম্পর্কটা যথারীতি মানলেন না। ওরা অনেকেই বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনোভাবেই মানার পাত্র নন। এই রকমভাবে কি হলো, আর একটা জিনিস যেটা আমাদের একটু জেনে রাখা দরকার, এলিজাবেথের শরীরটাও খুব একটা ভালো যেত না, ওর মাঝে মধ্যেই শরীর খারাপ হতো। আর যখনই এই সম্পর্কটা জানাজানি হলো, ওর বাবা, এলিজাবেথের বাবা কি করলো, এলিজাবেথকে ঘরের মধ্যে আটকে রাখলো এবং তাকে কি করতো, ঘরের বাইরে বেরোতে দিত না। কিন্তু প্রেম কি কারোর বাধা মানে? নিশ্চয়ই ওদের ক্ষেত্রেও মানল না। কেন মানল না? কারণ এলিজাবেথ আর রবার্ট ব্রাউনিং তারা সবার চোখ এড়িয়ে কি করলো, পালিয়ে গেল। পালিয়ে গিয়ে তারা বিয়ে করে নিল। কোথায় চলে গেল তারা? ইটালিতে চলে গেল। কিন্তু এদের এই যে চলে যাওয়াটা আমরা জাস্ট গল্পের আকারে জেনে নিলাম, কিন্তু এদের যে চলে যাওয়াটা, এই চলে যাওয়াটা কিন্তু এতটা সহজ ছিল না। ওদেরকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তবেই কিন্তু ওরা পালিয়ে যেতে পেরেছে। তাহলে আমরা বিষয়বস্তুটা জানলাম যে এর ব্যাকড্রপ কি, কিভাবে কবিতাটা আমরা শুরু করতে যাচ্ছি এবার। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা প্রেমের কবিতা হতে চলেছে। এবং এই কবিতায় আমরা যেটা দেখব, এখন কি আমরা শুনলাম যে তাদের পালিয়ে তারা চলে গেছে, কিন্তু যখন এলিজাবেথকে ওর বাবা ঘরের মধ্যে আটকে রেখেছিল, তখন রবার্ট ব্রাউনিং কিভাবে এলিজাবেথের সাথে দেখা করতে গেছিল, সেটাই হচ্ছে আমাদের মিটিং অ্যাট নাইটের মূল বিষয়বস্তু। এর বিষয়বস্তুটাই এবার একটু আসা যাক যে এর বিষয়বস্তুটা কেমন। আমরা কি জানলাম, এলিজাবেথ আর রবার্ট ব্রাউনিং দুজনে প্রেম করত, তার বাবা সেই সম্পর্কটা মানেনি, তাই তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু এত সহজে তো জিনিসটা হয়নি, এর পিছনে নিশ্চয়ই অনেক স্টোরি আছে। এই স্টোরিটাই হচ্ছে মিটিং অ্যাট নাইট, যেখানে কবি রবার্ট ব্রাউনিং নিজে কি করবে। আমরা কি জানি, অনেক সময় একটা কথা শুনি যে 7 সমুদ্র 13 নদীর পার। ঠিক এখানেই রবার্ট ব্রাউনিং একটা সমুদ্র, বড় সমুদ্র টপকে যাবে। সেখানে গিয়ে যাওয়ার পর তার প্রেমিকা এলিজাবেথের সাথে দেখা করবে। কিন্তু এই যে যাওয়াটা, এটাও তো এত সহজ নয়। একটা সমুদ্র টপকে যাওয়াটা অত সহজ ব্যাপার নয়। এই কবিতার তাহলে বিষয়বস্তু যেটা হতে চলেছে সেটা কি, যে যখন তার প্রেমিকাকে তার বাবা সেই একটা ফার্ম হাউসে আটকে রেখেছে সমুদ্রের ওপারে এলিজাবেথকে, তখন রবার্ট ব্রাউনিং কিভাবে সমুদ্র টপকে তার সাথে দেখা করছে, এবং এই সমুদ্রটা যে টপকে তিনি দেখা করছেন, এই সমুদ্রে যেতে যেতে বা সমুদ্রে যাওয়ার আগে তার যে অভিজ্ঞতা হয়েছে, তার যে প্রাকৃতিক যে দৃশ্য, সেই দৃশ্যের কিভাবে তিনি বর্ণনা করেছেন, সেটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এবং যখন তিনি সমুদ্র টপকে এলিজাবেথের কাছে গেলেন, তখন তারা কীরকম ভয়ে ভয়ে থাকলো, তারা কিভাবে চুপিসারে দুজনের মধ্যে একটু কথা বলে নিল, কিভাবে তারা লুকিয়ে সাক্ষাৎ করলো, সেটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। এরপরে আমরা যখন লাইন বাই লাইন এক্সপ্লানেশন করব, সেটা কি এক্সপ্লানেশন করব, যে কবি এই যাওয়ার পথে যা যা ঘটনা দেখে গেছেন, যা যা দৃশ্য দেখেছেন, সেটাকে কিভাবে তিনি কাব্যিক ভাষায়
কারণ কবিরা অত সহজে কিন্তু কোনো জিনিসকে বর্ণনা করে না, তারা কিন্তু কাব্যিক ভাষায় একটু জটিল করে বর্ণনা করে যাতে আমাদের বুঝতে একটু কঠিন হয়, কিন্তু যদি আমরা ব্যাপারটা বুঝতে পারি আমাদের খুব ভালো লাগে। কারণ কবিতাকে তো আর ওই প্রোজ বা গল্পের মতো আমরা হাজার হাজার লাইন দিয়ে লিখতে পারবো না। এই কবিতাটা 12 লাইনের কবিতা, দুটো স্ট্যান্জায়, প্রথমে 6টা লাইন, তারপরে স্ট্যান্জাতে 6টা লাইন। এই 6টা লাইনের মাধ্যমেই আমরা দেখে নেব যে কবি কিভাবে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য তিনি কি করেছেন, এবং সেই যে যাত্রা পথ, সেই যাত্রা পথের যে বর্ণনা তিনি কিভাবে করেছেন। তাহলে চলো এবারে আমরা লাইন বাই লাইন এক্সপ্লানেশনে চলে যাই, যেটা আমি তোমাদের এমনভাবে ব্যাখ্যা করব যে তোমরা দেখবে একটা ছবি তোমাদের সামনে ফুটে উঠছে। তাহলে চলো আমরা লাইন বাই লাইন এক্সপ্লানেশনে এবারে চলে যাই প্রথম স্ট্যান্জার। তাহলে আমরা প্রথম স্ট্যান্জা শুরু করি। প্রথম লাইন কি বলছে? দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। ধূসর সমুদ্র, গ্রে মানে কি ধূসর, সি মানে সমুদ্র, অ্যান্ড এবং দ্য লং দীর্ঘ, ব্ল্যাক কালো, ল্যান্ড জমি। তাহলে এখানে তিনি সমুদ্রকে ধূসর বলছেন এবং যে জমিটা তিনি পের হচ্ছেন তাকে কি বলছেন? দীর্ঘ এবং কালো। আচ্ছা, তিনি সমুদ্রটাকে কেন গ্রে বলছেন? তার মানে কি তিনি রাতের অন্ধকারে যাচ্ছেন, সন্ধে নামার পরে তিনি বেরিয়েছেন। কারণ যদি সকালে বা দিনের আলোয় বের হয় তাহলে সবাই দেখে ফেলতে পারে, তাহলে তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগেই সবাই সেটা বুঝে যেতে পারে। তাই এখানে তিনি গ্রে সি আর লং ব্ল্যাক ল্যান্ড, তার মাধ্যমে কিন্তু কালো জমি বা ধূসর সমুদ্র শুধু এটাকে বোঝায়নি। কারণ রাতের অন্ধকারে সমুদ্রটাকে আমাদের ধূসর লাগে এবং যে জমিটা, যে মাঠ, তাকে কি আমাদের অন্ধকার বা কালো মতো মনে হয়। তাহলে কবির সেন্সটা দেখো, তার প্রেমিকাকে সেখানে আটকে রাখা হয়েছে এবং কবি সন্ধে নামার পর রাতের অন্ধকারে তিনি বেরিয়েছেন, সমুদ্র পার হতে হবে তাকে, দীর্ঘ সমুদ্র, দীর্ঘ মাঠ তাকে পার হতে হবে, এবং তিনি সমুদ্রটাকে বলছেন ধূসর এবং যে জমিটাকে বলছেন কালো। এর মাধ্যমে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে তাকে রাতের অন্ধকারে চুপি চুপি কিন্তু সমুদ্রটা পার হতে হবে। তাকে শুধু সমুদ্র পার হলে হবে না, তাকে একটা বড় মাঠও পার করতে হবে। তাহলে এখানে শুধু গ্রে সি আর লং ব্ল্যাক ল্যান্ড এর মানেটা কিন্তু অনেক গভীরে। তিনি যে রাতের অন্ধকারে চুপি চুপি যাচ্ছেন সেটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন, সমুদ্রের রং ধূসর আর মাঠের রং কালো বলে। ক্লিয়ার? নেক্সট লাইন। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। তিনি বলছেন হলুদ রঙের অর্ধচন্দ্র মানে হাফ চাঁদ, লার্জ অনেক দীর্ঘ, অ্যান্ড লো এবং নিচুতে। তিনি এখানে আবার চাঁদের কথা উল্লেখ করছেন। ইনার মিনিংয়ে তো আমরা যাবই, তিনি আবার চাঁদের কথা কেন উল্লেখ করছেন? কারণ আমরা কখন চাঁদ ওঠে জানি? যখন অন্ধকার নেমে আসে সন্ধ্যার পরে, তখন কিন্তু চাঁদটা ওঠে। এখানে তিনি চাঁদের উল্লেখ করেছেন এটা বোঝানোর জন্য এখানে তিনি রাতের অন্ধকারে কি করছে, তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু তিনি এখানে ইয়েলো হাফ মুন, এই যে চাঁদকে অর্ধচন্দ্র এবং হলুদ রঙের কখন মনে হয়? যখন সমুদ্রের পাড়ে তোমরা যাবে, যখন সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে, মানে সমুদ্রের তলায় চলে যাবে, অস্ত চলে যাবে, যাতে আমরা সহজে বুঝতে পারি সেই জন্য আমি বলছি। ধরো সমুদ্রের নিচে যেখানে অস্ত চলে গেল ওটাকে কি বলে? হরাইজন। যখনই সমুদ্রের নিচে আস্তে আস্তে সূর্যটা অস্ত যাচ্ছে তখনই কিন্তু চাঁদটা যে ওই হরাইজন বা সমুদ্রের একদম শেষ থেকে দিগন্ত থেকে উঠছে, তখন চাঁদটাকে অর্ধচন্দ্র মনে হচ্ছে এবং চাঁদটাকে হলুদ রঙের মনে হচ্ছে। কেন হলুদ রঙের মনে হচ্ছে? কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য যেহেতু ডুবে যাচ্ছে এবং সূর্যের রঙটাকে আমরা অনেকটা হলুদ ধরে নিতে পারি, তাহলে ওই যে হলুদ রঙটা চাঁদের গিয়ে পড়ছে এবং চাঁদটাকে অর্ধ বা হাফ চাঁদ মনে হচ্ছে এবং চাঁদের রঙটা কেমন লাগছে? হলুদ রঙের। এবং সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কবি কি দেখছেন? চাঁদটা অনেকটা বড় দেখাচ্ছে, কারণ চাঁদটা সবে উঠছে, অনেক বড় দেখাচ্ছে এবং লো অনেক নিচুতে। কেন নিচুতে মনে হচ্ছে? কারণ এই সবে চাঁদটা আস্তে 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 উঠছে। যখন সমুদ্রের কাছ থেকে আমরা চাঁদ ওঠা দেখব তখন মনে হবে কি চাঁদটা খুব বড় এবং একদম নিচে ওখানে রয়েছে। তাহলে ইয়েলো হাফ মুন কেন বললো?
এটাই হচ্ছে এর ব্যাখ্যা। কিন্তু মনের কথা তিনি কেন বললেন? কারণ তিনি রাতের অন্ধকারে যাচ্ছেন। দেখো, তার মনের মধ্যেও কিন্তু ভয় আছে। তিনি একবার সমুদ্রকে গ্রে বলছেন, একবার মাঠকে ব্ল্যাক বলছেন, আবার তিনি চাঁদের উল্লেখ করলেন পরবর্তী লাইনে গিয়ে। তার মানে কি, ওনার মধ্যেও কিন্তু উদ্বেগ কাজ করছে, কারণ যদি কেউ দেখে ফেলে তাহলে ওদের সমস্যা হতে পারে। আর তিনি বারবার এই কথাগুলো উল্লেখ কেন করছেন? কারণ তিনি এই যে রাতের অন্ধকারে যাচ্ছেন, সন্ধ্যা নামার পরে এই অন্ধকারটাকে তিনি বারবার বলতে চেয়েছেন যে তার গোপনীয়তা রক্ষার জন্য। ক্লিয়ার? পরের লাইন কি বলছে দেখা যাক। And the startled little waves that leap in fiery ringlets from their sleep. And the startled little waves, তিনি যে ছোট্ট ছোট্ট ঢেউকে চমকিত ঢেউ বলেছেন। দ্যাট লিপ, যেটা লাফিয়ে উঠছে, মানে কি ঢেউটা ইন ফায়ারি রিংলেটস, আগুনের মতো যে চুলের যে পাকানো পাকানো হয় ওই রকমভাবে, ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে। এখানে তিনি কীরকম ঢেউয়ের কথা বলছেন? ধরো এই যে নৌকায় করে আমরা সমুদ্রে দিয়ে যাচ্ছি, এই যে নৌকাটা যখন কেটে কেটে যাচ্ছে, জলটাকে কেটে বেরোচ্ছে, তখন দুপাশের যে জল বা দুপাশের যে ঢেউ, এই ঢেউটাকে তিনি লিটিল বলেছেন। কারণ ওই ঢেউটা, লিটিল বলার অর্থ হলো সমুদ্র ওই সময় অতটাও উত্তাল নয়, এবং ওই ঢেউটা যেরকম উঠছে যখন নৌকাটা কেটে বেরোচ্ছে, যে পাশের যে জলটা, সেই জলটাকে যেন মনে হচ্ছে পাকানো চুলের মতো, এবং তার সেই রঙটা কেমন আগুনের মতো ঝলকানো। যেমন সেই তোমরা ফুলঝুরি বাজি ফাটানোর সময় দেখো আগুনের ফুলকি ওঠে, সেইটাই তিনি বোঝাতে চেয়েছেন, যে যেন এটা ঘুম থেকে জেগে উঠেছে। তার মানে ওই জলটাকে, যেটাকে সমুদ্র কেটে যাওয়ার ফলে ওই যে ঢেউটা উঠছে, ওটাকে তিনি চুলের পাকানোর মতো এবং মানে কি আগুনের মতো বলেছেন। কেন বলেছেন? কারণ ওই যে আলোটা পড়ছে ওখানে, চাঁদের যে আলোটা পড়ছে, ওই চাঁদের আলোতেই জলের যে ঢেউয়ের কালারটা যখন নৌকা কেটে এরম বেরোচ্ছে, তখন ওই কালারটা কিন্তু ওই চাঁদের আলোতেই ওই রকম আগুনের মতো কালার, ফুলকির মতো উঠছে। এখানে যেটা গুরুত্বপূর্ণ দেখো, স্টার্টেলড, চমকিত মানে সারপ্রাইজড। এখানে তিনি ঢেউটাকে স্টার্টেলড বা চমকিত বলেছেন। ঢেউয়ের নিশ্চয়ই চমকিত হতে পারে না, চমকে যেতে পারে না, মানুষই চমকে যেতে পারে। তার মানে তিনি নিজের যে চমকে যাওয়া, নিজের যে মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে, সেটাও তিনি বোঝাতে চেয়েছেন। এবং তিনি যে তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন, তার মনের মধ্যেও একটা সারপ্রাইজ কাজ করছে বা চমকে যাওয়া জিনিস কাজ করছে, সেটাকেও তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন। ক্লিয়ার? আর এই যে ফ্রম দেয়ার স্লিপ, তাদের এই যে ঢেউগুলো তাদের ঘুম থেকে উঠে গেছে, ঢেউ তো নিশ্চয়ই ঘুম থেকে উঠতে পারে না। তার মানে কি বোঝাতে চেয়েছেন? যে ফ্রম দেয়ার স্লিপ তিনি নিজেই অ্যাক্টিভ, কারণ তাকে অনেকটা পথ বেরোতে হবে। এখানে তিনি সমুদ্র বা ঢেউ ঘুম থেকে উঠে পড়েছে সেটা তিনি বোঝাতে চায়নি। ঘুম থেকে উঠে পড়লে আমরা কি হই? আমরা খুব, আমাদের চনমনে লাগে, আমরা খুব সতেজ ফিল করি, আমরা খুব অ্যাক্টিভ ফিল করি, আমাদের মনের মধ্যে একটা এনার্জি বেড়ে যায় যখন আমরা ঘুম থেকে উঠি। কারণ ঘুম থেকে উঠে আমাদের একটা রিফ্রেশ লাগে। কবিও নিজের মধ্যে একটা এনার্জেটিক ফিল করছেন যে তিনি কোথায় যাচ্ছেন? তার প্রেমিকার সাথে দেখা করতে। রিংলেটস, এই কথাটার মাধ্যমে, রিংলেট মানে কি আমাদের মেয়েদের যে চুলের যে পাকানো পাকানো চুল হয় সেটাকে, তিনি এটাও বোঝাতে পারেন যে তার যে প্রেমিকা, তার প্রেমিকার চুল পাকানো পাকানো এবং খুব সুন্দর, এবং ওনার চুলের কালারটাও হালকা ওইরকম লাল আভা টাইপের, হলদে টাইপের আভা এরকম আছে, এটাও তিনি বুঝিয়ে থাকতে পারেন। কিছু কিছু ক্রিটিক যারা কবিতা নিয়ে অ্যানালিসিস করে, কবিতা নিয়ে গবেষণা করে, তারা কিন্তু এটারও ব্যাখ্যা করেছেন। ক্লিয়ার? নেক্সট লাইন দেখা যাক। As I gain the cove with pushing prow. As I gain মানে কি পৌঁছানো, cove মানে কি ছোট, as I gain মানে কি পৌঁছানো, দ্য cove মানে কি ইনলেট বা ছোট উপসাগর, যেটা সমুদ্র পেরিয়ে গিয়ে ছোট্ট একটা উপসাগর থাকে যেখানে নৌকা টৌকা দাঁড়ায়। উইথ পুশিং প্রাউ মানে কি এই যে নৌকাটা যাচ্ছে, এই নৌকার যে সামনের দিকটা, এই যে পয়েন্টের নৌকার যে সামনের দিকটা, ওটাকে বলা হচ্ছে প্রাউ। তাহলে অ্যাজ আই গেন দ্য কোভ, যখন অ্যাজ আই গেন দ্য কোভ,
যখন আমি সমুদ্র পেরিয়ে ওই ছোট্ট উপসাগরে গিয়ে পৌঁছালাম উইথ পুশিং প্রাউ, আমার যে নৌকার যে সামনের দিকে যেটা হয়ে আছে ওটা কিন্তু আমরা জোর দিয়ে গিয়ে সেখানে গিয়ে থামলাম। মানে কি ওই যে ছোট্টটা যে নৌকার যে সামনের দিকটা ওইটা গিয়ে জোর গতিতে গিয়ে থামলো, মানে কি নৌকাটা গিয়েই থামলো, এটাও আমরা বলতে পারি। কিন্তু পুশিং প্রাউ মানে কি, প্রাউ মানে কি নৌকার যে সামনের দিকটা হয় ছুঁচালো, ওটাকেই বোঝানো হয়েছে। তার মানে কবি কি বলছেন, অ্যাজ আই গেন দ্য কোভ উইথ পুশিং প্রাউ, মানে কি এই যে কবি এত কিছু বর্ণনা করছিলেন, এইবারে তিনি কি সমুদ্র পেরিয়ে ছোট্ট উপসাগরে চলে গেছেন। তার মানে কি তিনি অলরেডি ডাঙার কাছে চলে এসেছেন, যেখানে সমুদ্র এবারে শেষ। তাহলে তিনি কিন্তু খুব দ্রুত গতিতে ওখানে ওই উপসাগরটায় পৌঁছে গেলেন। ঠিক আছে, নেক্সট, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড, এটা আয়ের পরে যে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে ওর মানে হচ্ছে ইন, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড। কোয়েঞ্চ মানে কি তার যে নৌকার গতিটা সেটা তিনি এবার স্লো করে দিলেন। কোয়েঞ্চ ইটস স্পিড মানে নৌকার যে গতিটা তিনি স্লো করে দিলেন, আস্তে করে দিলেন। ইন দ্য স্লাসি স্যান্ড, স্লাসি স্যান্ড মানে কি ওই যে হালকা ভিজে ভিজে কাদা কাদা যে বালি হয় সমুদ্রের তীরে, সেটাকেই তিনি বোঝাতে চেয়েছেন স্লাসি স্যান্ড মানে। তার মানে কি তিনি অলরেডি কোথায় চলে এসেছেন, সমুদ্র পার করে সমুদ্র বিচে, বা আমরা যদি ডাঙায় বলতে পারি সেখানে চলে এসেছে। এখানে তিনি এতটাই কাব্যিকভাবে এই যে লাইনগুলোকে বলেছেন, যেমন কি পুশিং প্রাউ, এত কাব্যিকভাবে তিনি তো এটাও বলতে পারতেন যে তার নৌকাটা উপসাগরে চলে এসছে, যে ছোট্ট ইনলেট ওখানে বিচে চলে এসছে, কিন্তু না, তিনি বললেন কি তার যে নৌকার যে সামনের দিকটা সেটা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছে। তারপরে তিনি বললেন অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড, নৌকাটা তিনি কি করলেন, আস্তে করে দিলেন। কোথায় আস্তে করলেন, ইন দ্য স্লাসি স্যান্ড। স্লাসি স্যান্ড মানে কি ওই যে হালকা ভিজে ভিজে কাদা কাদা যে বালি ওখানে। তার মানে তিনি কি বোঝাতে চাইলেন, যে তিনি সমুদ্র টপকে সমুদ্র বিচে চলে এসছেন। তার মানে কি তার প্রেমিকার থেকে দেখা হতে তার আর বেশি বাকি নেই, সমুদ্রটা তিনি অলরেডি ক্রস করে ফেলেছেন, পেরিয়ে এসছেন। তিনি খুবই এক্সাইটেড, উত্তেজিত। কেন এক্সাইটেড, উত্তেজিত? কারণ তিনি এইবার তার প্রেমিকার সাথে দেখা করবেন। তাহলে নেক্সট পার্টে আমরা দেখব তিনি কিভাবে তার প্রেমিকার কাছে, এখানে তার প্রেমিকা আছে সেখানে তিনি কিভাবে পৌঁছলেন, সেটা আমরা পরের যে 6টা লাইন আছে পার্ট 2-তে, স্ট্যাঞ্জা 2-তে, সেইটা আমরা ইন ডিটেলে দেখে নেব। তাহলে চলো দেখা যাক। তাহলে সেকেন্ড স্ট্যাঞ্জাতে প্রথম লাইন কি বলছে, দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। তার মানে কি দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, এই যে কবি সমুদ্রের বিচে চলে এসছে, তারপরে কি করতে হবে, দেন তারপর এ মাইল অফ ওয়ার্ম, 1 মাইল গরম, সি সেন্টেড বিচ মানে ওই যে তাকে আবার 1 মাইল সমুদ্রের পাশ দিয়ে যে বিচ চলে গেছে, সেই 1 মাইল বিচ, সমুদ্র বিচ তাকে আবার অতিক্রম করতে হবে, এবং সেটা কিসে, অবশ্যই হেঁটে। এবং সেই বিচটা কেমন, সি সেন্টেড, ওই বিচ থেকে কি হচ্ছে, সমুদ্রের গন্ধ আসছে। এবং ওই যে বিচটা বা নিচে যে বালিটা কেমন, এখন ওয়ার্ম, গরম। কেন ওয়ার্ম বললেন, এর মধ্যেও কিন্তু রহস্য লুকিয়ে আছে। সূর্য সারাদিন ওই সি বিচের ওপরে ছিল, মানে কি সূর্য তার যে তাপটা সারাদিন ওই সি বিচে দিয়েছে, বালিতে ওই যে তাপটা অনেকক্ষণ ধরে রাখতে পারে। তার মানে কি ওই যে গরম হয়েছিল বালিটা, সেই গরম ভাবটা এখনো রয়ে গেছে। তার মানে এই নয় যে তিনি সকালবেলা যাচ্ছেন, দিনের আলোতে যাচ্ছেন, তা না, রাত্রিবেলাতেও বিচের যে গরম ভাব, সূর্যের যে তাপটা, যেটায় বালিটা গরম হয়েছিল, সেই গরম বালিটা এখনো গরমই আছে, সেটা এখনো ঠান্ডা হয়ে যায়নি। তার মানে এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি
যে কবির তার প্রেমিকার সাথে দেখা করার জন্য মনের যে একটা গরম, মনের যে উষ্ণতা, সেটা এখনো এবার দাউ দাউ করে জ্বলছে। কেন দাউ দাউ করে জ্বলছে? কারণ তিনি খুব কাছে চলে এসেছেন। তাহলে এর পুরো অর্থ কি? দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। তাকে এখনো 1 মাইল সমুদ্রের যে বিচ সেটা পেরোতে হবে, এবং সেই বিচটা থেকে সমুদ্রের গন্ধ আসছে, এবং সেটা এখনো গরমই রয়েছে। ক্লিয়ার? নেক্সট, 3 fields to cross till a farm appears. 3 fields to cross. এই যে 1 মাইল সমুদ্র বিচ পেরোলো, তারপরেও কিন্তু তাকে আরো 3টে মাঠ পেরোতে হবে till a farm appears। তারপরে কি আসবে? সেই যে ফার্ম হাউস, সেই যে খামার বাড়ি যেখানে তার প্রেমিকা আছে। তার মানে দেখো, কবি সমুদ্রের বিচে নামলেন, সমুদ্র শেষ করে এসে বিচে নামলেন, সেই 1 মাইল বিচ পেরোতে হবে, তারপরে তাকে আবার 3টে মাঠ পেরোতে হবে, তারপরে আসবে তার গন্তব্যস্থল যেখানে তার প্রেমিকা আছেন, সেই ফার্ম হাউস বা খামার বাড়িটা। তাহলে কবিকে কিন্তু এখনো অনেক পথ অতিক্রম করতে হবে। আর আমরা একটু রাগারাগি হলেই সম্পর্ক ভেঙে দিই, কিন্তু কবির প্রেমটাকে দেখো, এবং এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ারও আছে। সম্পর্কটা কিন্তু অতটা ঠুনকো নয়। ক্লিয়ার? নেক্সট লাইন দেখা যাক। A tap at the pane, the quick sharp scratch, and blue spot of a lighted match. কি সুন্দর লাইন! এইরকম লাইন একটা প্রেমের কবিতায় ভাবাই যায় না। দেখো, এ ট্যাপ অ্যাট দ্য পেন। ট্যাপ মানে কি? ওই যে আমরা দরজায় টোকা মারি। পেন মানে কি? জানালার কাঁচ। তাহলে দেখো, এ ট্যাপ অ্যাট দ্য পেন, তার মানে কি? কবি প্রেমিকা যেখানে আছেন সেখানে পৌঁছে গেছেন, এবং কি করছেন? এইরকম করে টোকা মারছেন। তারপরে কি হলো? দ্য কুইক সার্ভ স্ক্র্যাচ, একটা ঘসঘস করার, একটা হঠাৎ তাড়াতাড়ি একটা ঘসঘস করার শব্দ শোনা গেল। কিরকম? অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ। স্পার্ট মানে কি? স্ফুলিঙ্গ বা আগুনের যে একটা হালকা যে ফুলকি, সেটাকে আমরা বলতে পারি। এবং সেই আগুনের যে ফুলকিটার বা ছোট্ট যে আগুন, তার রংটা কেমন ছিল? ব্লু। অফ এ লাইটেড ম্যাচ, দেশলাই কাঠি জ্বালানোর আলো। লাইনটাকে শুধু লক্ষ্য করো। এ ট্যাপ অ্যাট দ্য পেন, কবি গিয়ে কি করলেন? যেখানে তার প্রেমিকা আছে, এরকম করে টিক টিক করে হালকা করে টোকা মারলো জানালার দরজায় গিয়ে। তারপরে কি হলো? একটা দ্য কুইক শার্প স্ক্র্যাচ, একটা ঘষ এরকম একটা সাউন্ড হলো। সেই সাউন্ড হওয়ার পর কি হলো? অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, দেশলাই কাঠির একটা হালকা নীল রঙের আলো জ্বলে উঠল। তার মানে কি? তার মানে এলিজাবেথ সেও জানান দিল, সে বুঝতে পেরে গেছে যে তার প্রেমিক রবার্ট ব্রাউনিং এসে গেছে। ওই জন্য যখন রবার্ট ব্রাউনিং গিয়ে হালকা করে টোকা মারলো জানলার কাছে, তখন কিন্তু ওটা এলিজাবেথ বুঝতে পারলো। বুঝতে পেরে কি করলো? হালকা করে একটা দেশলাই কাঠি জ্বালালো, এবং দেশলাই কাঠির একটা ঘস ঘস করার যেরকম একটা শব্দ হয়, সেই শব্দটা হলো। তারপরে দেখা যাক। And a voice less loud through its joys and fears, then the two hearts beating each to each. না, ভাবাই যায় না রবার্ট ব্রাউনিং এর পক্ষেই সম্ভব এইরকম দুটো লাইন লেখার। লাইনগুলোকে যদি আমরা বুঝতে পারি, তোমরা দেখবে যে কত সুন্দর এই যে দুটো লাইন। দেখো, অ্যান্ড এ ভয়েস লেস লাউড, দেশলাই কাঠি জ্বালানোর পর একটা হালকা কথা বলার আওয়াজ শোনা গেল। কার আওয়াজ? এলিজাবেথের আওয়াজ। এলিজাবেথ কি বলল? রবার্ট তুমি এসেছো, এইরকম করে কিছু একটা বলল। এরকম আমরা ভেবে নিতেই পারি, কারণ কবিতা আমাদের বুঝে নিতে হবে। ক্লিয়ার? তারপরে কি? থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, এই যে কথাটা বলল যে রবার্ট তুমি কি এসেছো, এই কথাটা যখন এলিজাবেথ বলল, সেই কথার মধ্যে কি ভয়ও ছিল
আনন্দও ছিল। ভয় আনন্দ দুটোই কেন? আনন্দ, রবার্ট ব্রাউনিং তার প্রেমিক তার সাথে দেখা করতে গেছে। ভয় কেন? যদি তার বাবা জানতে পেরে যায় বা আশেপাশের লোকজন জানতে পেরে যায় তাহলে রবার্ট ব্রাউনিংকে ধরে ফেলতে পারে, ওকে আবার বেঁধে রাখতে পারে রবার্ট ব্রাউনিংকেও। তাহলে তার যে প্রেমিক গেছে এটার জন্য তার মনে অফুরন্ত আনন্দ হচ্ছে, কিন্তু তার ভয়ও আছে যদি সেটা কেউ জানতে পেরে যায়। তারপরে কি? দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। দুটো হৃদয় কি হচ্ছে? ধকধক ধকধক করছে। কিন্তু এরও একটা ইনার মিনিং আছে। দুটো হৃদয় যে ধকধক করছে, কেন হৃদয় দুটো ধকধক করছে? কারণ ওখানে যদি কেউ জানতে পেরে যায় সেই ভয়ে ধকধক করছে, এবং তাদের মধ্যে অনেক দিন পরে দেখা হয়েছে, সেই আনন্দেও তারা আত্মহারা হয়ে গেছে। কিন্তু যেটা মিনিং সেটা আমাদের পুরো দুটো লাইন না পড়লে আমরা বুঝতে পারবো না। দেখো, অ্যান্ড এ ভয়েস লেস লাউড দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। এটাকে যদি আমরা ভাঙি, এই থ্রো ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স ওটাকে আমরা একটু বাদ রাখছি। কেন বাদ রাখছি? আমাদের এই মিনিংটা বুঝতে সুবিধা হবে। দেখো, অ্যান্ড এ ভয়েস লেস লাউড, এবং একটা যে এলিজাবেথ যে কথা বলল, রবার্ট তুমি কি এসেছো, এই যে সাউন্ডটা কম, খুবই আস্তে আসছিল। কার তুলনায়? দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। তাদের যে হৃদয় সেইটা যে ধক ধক করছিল উত্তেজনায়, ভয়ে, সেই আওয়াজটা, তাদের হৃদয়ের যে ধক করার আওয়াজটা, সেটা এত জোরে হচ্ছে যেন মনে হচ্ছে কি ওই যে তার কাছে এলিজাবেথ যে বলল রবার্ট তুমি কি এসেছো, এই যে কথাটা খুবই আস্তে লাগছে। তাদের হৃদয়ের যে কম্পন, তাদের যে হৃদয়ের যে ধকপকানি, এই যে ধক করে না, আমরা কোনো সময় কোনো জিনিসে উত্তেজিত হয়ে গেলে বা কোনো সময় টেনশানে থাকলে, ভয়ে থাকলে আমাদের ধক করে, ঠিক তেমনি ওদের দুজনের ওই যে হৃদয় সেটাও কিন্তু ধক করছে। আর এলিজাবেথ যে কথাটা বলল সেই কথাটা তার তুলনায় অনেক আস্তে লাগছে। তাহলে এত সুন্দর একটা কবিতা, এটা তোমাদের জন্য উপযুক্ত কবিতা। এত সুন্দর কবিতা, এই কবিতাটা শুধু পড়লে আর বুঝলে এটা নয়, এই কবিতার মাধ্যমে আমাদের একটা মেসেজ দেওয়ারও আছে। সেই মেসেজটা কি? সম্পর্কটা কিন্তু অতটা ঠুনকো নয়। এটা নিশ্চয়ই তোমাদের আর বোঝাতে হবে নাকি, সেটা থাক, তোমরা যে যার মতো বুঝে নিও। কবিতার বিষয়বস্তু তাহলে আমরা কি দেখলাম লাস্টে গিয়ে? যে সমুদ্র পেরিয়ে গেল, মাঠ পেরিয়ে গেল, শেষে গিয়ে কবি যেখানে এলিজাবেথ আছে সেই ফার্ম হাউসে সেখানে পৌঁছে গেছে রাতের অন্ধকারে। গিয়ে জানলায় টক করে কড়া নাড়ছে। এলিজাবেথ সেটা বুঝতে পেরেছে যে রবার্ট ব্রাউনিং এসে গেছে, তার প্রেমিক এসে গেছে। এলিজাবেথ কি করলো? ওখানে খুব অন্ধকার, তাই অনেক বড় আলো না জ্বালিয়ে হালকা করে একটা দেশলাই কাঠি জ্বালালো, তাকে জানান দেওয়ার জন্যে যে সে বুঝতে পেরেছে যে তার প্রেমিক ওখানে এসে গেছে। তারপর তারা, এলিজাবেথ কি করলো? হালকা মৃদু স্বরে একটু কথা বলল। কথা বলার পর তারা দুজনার সাথে দেখা করলো। দেখা করার পর তাদের ভয়ে আনন্দে হৃদয়টা ধক করে কাঁপতে লাগলো, এবং ওই যে ধকধকের আওয়াজটা এত জোরে হচ্ছে, এলিজাবেথ যে একটু আস্তে আস্তে কথা বলছে সেই কথাটাও খুব হালকা শোনা যাচ্ছে, কিন্তু তাদের হৃদয়ের যে ধকপকানি সেটা খুব জোরে শোনা যাচ্ছে। তাহলে আশা করছি এই কবিতাটা তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। যদি এখনও মনে হয় তোমাদের ডাউট আছে আমায় কমেন্টে জানাবে। এরপরে কিছু পার্সনিফিকেশন, রাইম স্কিম, মিটার কোনটা কি সেটা আমরা আগের কবিতার মতো এই কবিতাতেও লাস্টে দেখব, কারণ ওগুলো প্রথমেই যদি আমরা কবিতার মাঝে বলতে থাকি আমাদের একটা কবিতায় একঘেয়েমি আসতে শুরু করে। তাহলে ফিগার অফ স্পিচ বা রেটোরিক, রাইম স্কিম আর মিটারটা এবার আমরা একটু জাস্ট বেসিক নলেজের জন্য দেখে নেব। তাহলে আমাদের কবিতাটা পড়া হয়ে গেছে। এবারে আমরা যেটা জানা উচিত আমাদের, যে কবিতায় কবি কী কী ফিগার অফ স্পিচের ব্যবহার করেছেন, চলো সেটা আমরা এবারে দেখে নিই। প্রথম লাইনেই দেখো, দ্য লং ব্ল্যাক ল্যান্ড,
তারপরের লাইনে কি লার্জ অ্যান্ড লো, দেখো এল সাউন্ড, এল 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 এল, এটাকে আমরা আগের দিন কি জেনেছিলাম, অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে কি, যেখানে রিপিটেশন অফ লেটার থাকবে বা রিপিটেশন অফ সাউন্ড থাকবে। এখানে যেমন এল এর রিপিটেশন আছে, তাই জন্য আমরা এটাকে বলি অ্যালিটারেশন। এরপরে দেখো স্টার্টেলড লিটল ওয়েভস আর ফ্রম দেয়ার স্লিপ, মানে কি ঢেউ চমকে গেছেন এবং ঢেউ ঘুম থেকে উঠেছেন। তাহলে ঢেউ নিশ্চয়ই চমকে যেতে পারে না বা ঢেউ ঘুম থেকে উঠতে পারে না, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন মানে কি, কোনো জীবিত ব্যক্তির সঙ্গে যখন এমন কোনো জিনিসের তুলনা করা হয় যার প্রাণ নেই, সহজে আমরা কি বলবো, যার প্রাণ আছে এই রকম কোনো জিনিসের সঙ্গে যার প্রাণ নেই এই রকম জিনিসের তুলনা হয়, তখন আমরা সেটাকে বলি পার্সোনিফিকেশন। যেমন ওয়েভস, তার নিশ্চয়ই প্রাণ নেই, তাকে সে ঘুম থেকে উঠেছে এবং সে চমকে গেছে, তাই ওয়েভ ঘুম থেকেও উঠতে পারে না, ওয়েভ চমকেও যেতে পারে না। ক্লিয়ার? তাহলে এই দুটোতে আমরা পার্সোনিফিকেশন দেখলাম। আর একটা কি, ফায়ারি রিংলেটস। ফায়ারি রিংলেটস, এই ফায়ারি রিংলেটস কবি এখানে মেটাফর ইউজ করেছেন। মেটাফর মানে কি, মেটাফর মানে আমরা যখন ঘুরিয়ে কারোর সাথে কিছু তুলনা করি, যখন আমরা সহজে তুলনা করি না, ঘুরিয়ে ফিরিয়ে তুলনা করি। ফায়ারি রিংলেটস মানে কবিতায় আমরা কি পড়েছি, চাঁদের আলো যখন ঢেউয়ে এসে পড়ছে তখন আগুনের ফুলকির মতো মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কবির এখানে মনের ভিতর যে উষ্ণ অনুভূতি হচ্ছে, কিসের উষ্ণ অনুভূতি, তার প্রেমের। কারণ এই যে ফায়ারি রিংলেটস, এটাকে কিছু কিছু ক্রিটিক কবির প্রেমিকার চুলের কালারের সঙ্গেও তুলনা করে থাকতে পারেন। তাই কবি এখানে ঘুরিয়ে ফিরিয়ে মেটাফরের ইউজ করেছেন, যেখানে তিনি বলেছেন যে ঢেউটার ওই যে ফুলকির মতো আগুনের আভা যেটা চাঁদের আলো পড়ছে সেটা বোঝাতে চেয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা কি, তার প্রেমিকার যে চুলের কালার সেটাকেই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এছাড়াও কবি এখানে কিছু সিম্বল ব্যবহার করেছেন। সিম্বল আর ইমেজ মানে কি, যেটা আমরা আগে বলেছিলাম, কিছু প্রতীকের ব্যবহার করা হয় যার মাধ্যমে কিছু ইনার মিনিং কবি বোঝাতে চায়। যেমন দেখো এখানে গ্রে সি, গ্রে সি মানে ধূসর সমুদ্র, ধূসর সমুদ্রের মাধ্যমে তিনি অন্ধকার রাত বোঝাতে চেয়েছেন। এই লং ব্ল্যাক ল্যান্ড, এটা তো অ্যালিটারেশন বটেই, এছাড়াও এই লং ব্ল্যাক ল্যান্ডের মাধ্যমে যে দীর্ঘ মাঠ, তার মানে কি সে দীর্ঘ যে যাত্রাপথ সেটার কথা তিনি এখানে উল্লেখ করেছেন। তারপরে তিনি বলেছেন কি, ইয়েলো হাফ মুন, এই যে ইয়েলো হাফ মুন, এখানে তিনি চাঁদটাকে অর্ধচন্দ্র হলুদের মতো বলেছেন। কারণ কি, তিনি অবশ্যই তো রাতের কথা বুঝিয়েছেন, এছাড়া এর মাধ্যমে তিনি তার মনের মধ্যে যে তীব্র ভালোবাসা রয়েছে সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। এরপরে তিনি বলেছেন স্টার্টেল লিটল ওয়েভস, তার মানে কবির যে ঢেউ, সেই ঢেউটা কিন্তু চমকে নেই, কবির মনের মধ্যে যে একটা উৎকণ্ঠা রয়েছে, সেই উৎকণ্ঠা বা চিন্তিত মন, সেটার মাধ্যমেই তিনি ওয়েভকে চিন্তিত বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি চিন্তিত। ঠিক আছে? তারপরে কি, ফায়ারি রিংলেটস। ফায়ারি রিংলেটস, এটার মাধ্যমেও তিনি তীব্র প্রেমের, তার যে বাসনা তার প্রেমিকার সাথে দেখার, কারণ তার প্রেমিকার চুলের কালার এত সুন্দর, এই সবের মাধ্যমে তিনি ফায়ারি রিংলেটস সিম্বল ব্যবহার করেছেন এগুলোকে বোঝানোর জন্য। এরপরে তিনি ব্যবহার করেছেন অ্যাজ আই গেইন দ্য কোভ। কোভ মানে আমরা কি জানি, সেই উপসাগর, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। এটার মাধ্যমে তিনি যে যাত্রাপথ, তার যে যাত্রার পথের যে শেষ, সেটা বোঝাতে চেয়েছেন। তারপরে কি দেখো, পুশিং প্রাউ। পুশিং প্রাউ, প্রাউ মানে কি নৌকার যে সামনের দিকটা, আর পুশিং মানে কি দ্রুত গতিতে, তার মানে তার নৌকাটা দ্রুত গতিতে যাচ্ছে। এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন, যে তার প্রেমিকার কাছে তার যে পৌঁছানোর যে তাড়া রয়েছে সেটাই তিনি এখানে এই সিম্বলের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। তারপরে তিনি বলেছেন কি, দেন এ মাইল। দেন এ মাইল, দেখো এখানে দেন এ মাইল, এই দেন এ মাইল তার মানে কি, তার গন্তব্যে পৌঁছানোর যে তার তাড়া, বা তার যে গন্তব্যে পৌঁছতে হবে এবং সেটা অনেকটা পথ অতিক্রম করে পৌঁছতে হবে, সেটাকে তিনি এই সিম্বলের মাধ্যমে বুঝিয়েছেন। তারপরে তিনি বলেছেন কি, ব্লু স্পট অফ এ লাইটেড ম্যাচ। এর মাধ্যমে তিনি একটা আশার আলো বোঝাতে চেয়েছেন। তার প্রেমিকা তার সাথে দেখা করার পর একটা দেশলাইয়ের আলো জ্বাললো বটে, কিন্তু এখানে তিনি একটা তার মনের যে আশার আলো, যে তার প্রেমিকার সাথে দেখা হয়েছে অ্যাট লাস্ট, এইটার মাধ্যমে তিনি সেটা বোঝাতে চেয়েছেন। তারপরে তিনি বলেছেন কি,
এ ভয়েস লেস লাউড, এ ভয়েস লেস লাউড এর মাধ্যমে কিন্তু যে আস্তে কথা বলছে সেটা তো বোঝাতে চেয়েছেই, তার মাধ্যমেও কি বোঝাতে চেয়েছে, তাদের যে গোপন যে সাক্ষাৎকার, সেই গোপন সাক্ষাৎকারটাও যে চুপি চুপি কথা হচ্ছে সেটার মাধ্যমে, এই সিম্বলের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন। তারপরটা কি, দ্য টু হার্টস, দ্য টু হার্টস মানে দুটো হৃদয়। এখানে দুটো হৃদয় বলতে কি, এলিজাবেথ আর রবার্ট ব্রাউনিং, এই যে দুজন যে প্রেমিক এবং প্রেমিকা, এই টু হার্টসের মাধ্যমে কিন্তু তাদের ওই যে বোথ দ্য লাভার্স, দুটো প্রেমিককে বোঝানো হয়েছে। আর এই যে বিটিং ইচ টু ইচ, তাদের যে হৃদয়টা ধক ধক করছে, তার মানে কি, এটার মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে যে তারা দুজন পাশাপাশি বসে আছে এবং তাদের একটা প্রেমের সম্পর্ক যে চলছে এবং তাদের মধ্যে একটা সুন্দর মুহূর্ত যে তারা কাটাচ্ছে অনেক দিন পর, সেটার মাধ্যমেও এটা, এই সিম্বলটা ব্যবহার করা হয়েছে সেটা বোঝানোর জন্য। এরপরে এর যে রাইম স্কিম, এর যে রাইম স্কিম সেটা কি, এর যে রাইম স্কিম সেটা হলো এ বি সি সি বি এ ডি ই এফ এফ ই ডি। রাইম স্কিম আমি কি বলেছিলাম, রাইম স্কিম বোঝানোর জন্য একটা গোটা ক্লাস তোমাদের করাতে হবে, সেটা পোয়েমগুলো সব শেষ হয়ে যাক। এই রাইম স্কিমটা তোমাদের আমি এত সহজে বুঝিয়ে দেবো যে কেন এই যে রাইম স্কিমটা এইরকম লেখা হয় সেটা তোমরা খুব অনায়াসে বুঝে যাবে। লাস্ট যেটা, সেটা কি, মিটার। কোন মিটারে লেখা, এটা হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার। এটা হচ্ছে একটা স্পেশাল ধরনের আয়াম্বিক টেট্রামিটারে লেখা। এই মিটারটাও কি, সেটা আমাদের ইন ডিটেলে ক্লাস দরকার, না হলে আমরা বুঝতে পারবো না। যেহেতু তোমাদের এটা বলে দেওয়া দরকার, তাই আমি এখানে একটু বলে দিলাম। তাহলে আমরা ফিগার অফ স্পিচ জেনে নিলাম। আশা করছি তোমরা প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে কবিতার বুঝতে পেরেছো। আমি এটা আশা করব তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে, যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো, সবাইকে এই ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে সবাই বাড়িতে বসে এই ভিডিও ক্লাসটা দেখে নিতে পারে এবং কবিতাটা খুব সহজে বুঝতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমি তোমাদের জন্য আবার অন্য ক্লাস নিয়ে চলে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।